আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নূর গলার ওড়না ঠিক করতে করতে ড্রয়িং রুমে এসে দেখল আদিত্য মিছরির সাথে আড্ডায় মেতেছে। মিছরির হাতে চকোলেট দেখে বুঝতে পারল আদিত্যই এনেছে সেটা। মিছরি যেদিন হারিয়ে যায় আর উনি খুঁজে আনে, সেদিনের পর থেকেই মিছরির সাথে তার খুব ভাব হয়েছে। সেই যে বিকালের পর এসেছিল আদিত্য, এখনও যায়নি সে। নূরের সাথে কথা বলার শেষে সে পরিবারের বাকি সদস্যদের সাথেও কথা বলে তাদের একটু মনোবল দেওয়ার চেষ্টা করে। মায়ের ঘরে গিয়ে তাকেও আশ্বাস দেয়। অমালিয়ার কাছেও কিছুক্ষণ বসে তার মন ভালো করার জন্য নানা রকম প্রয়াস করে সে, এবং তার প্রয়াস কিছুটা হলেও কাজে লেগেছে। পছন্দের সেলিব্রিটিকে দেখে একটু হলেও অমালিয়ার মনোভাব পরিবর্তন হয়েছে। গত 2 দিন হলো শোকের ছায়ায় ডুবে যাওয়া পরিবারটা যেন একটু হলেও আলোকিত হয়েছে। বড়দের এত সব দুর্দশার মাঝে বেচারি ছোট্ট মিছরিটা একেবারে চুপসে গিয়েছিল। ভয়ে ওর চঞ্চলতা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। আজ ওকে এভাবে হাসতে দেখে অনাবিল শান্তি লাগছে তার। আমার চিনি সোনাটা হাসলে কতটা ভালো লাগে। নূরের নজর গেল আদিত্যের পানে। লোকটা সত্যিই জাদু জানে। কিছু সময়ের মধ্যেই কেমন সবার মাঝে এক নতুন উদ্যমতা এনে দিয়েছে। এত বড় সেলিব্রিটি হয়েও তার মাঝে কোনো অহংকার নেই। কত সুন্দর তার পরিবারের সদস্যদের সাথে মিশে গেছে, যেন অনেক বছরের পূর্ব পরিচিত তারা। এমন মায়ার বাঁধনে কেন বাঁধছে সবাইকে? কোথায় পায় সে এত মায়া? না চাইতেও যে নিজেও ওই যুবকের মায়ার জালে আবদ্ধ হয়ে যাচ্ছে নূর। নূরের একাগ্রতার মাঝেই হঠাৎ ওর মা লতিকা বেগমকে রুম থেকে বের হতে দেখল। নূর তার মাকে আঁতকে দিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, মা, তুমি এই অসুস্থ অবস্থায় বের হলে কেন? কিছু লাগলে আমাকে বলো, আমি এনে দিচ্ছি। না না, আমার কিছু লাগবে না, কিন্তু বাসায় মেহমান এসে বসে আছে কতক্ষণ ধরে। এখন তো রাতের খাবারেরও সময় হয়ে গেল, তো কিছু তো খেতে দিতে হবে, তাই রান্নাঘরে যাচ্ছি রান্না করতে। না না মা, তোমার এই অসুস্থ শরীরে রান্নাঘরে যেতে হবে না, আমি কিছু করছি। তুই করবি? তুই কি রান্না করতে পারিস নাকি? এসব মেয়েলি কাজে কি কখনো মনোযোগ দিয়েছিস? হ্যাঁ, তো কি হয়েছে, কিছু না কিছু করে নিব, তুমি চিন্তা করো না। যাও তো, গিয়ে আরাম করো তুমি। লতিকা বেগমকে এক প্রকার জোর করেই তার রুমে শুইয়ে দিয়ে এলো নূর। নিচে এগিয়ে গেল রান্নাঘরে। খুব জোর গলায় বলে তো এলো, কিন্তু নূর সত্যি সত্যি রান্নার রও জানে না। এই দিক থেকে সে দুর্বল বলা চলে। আসলে বাইরের কাজে এত ব্যস্ত থাকে যে এসব কাজের সময় কই ওর। কিন্তু এখন কি করবে? কিছু তো তৈরি করতেই হবে। এক কাজ করি, ডালে চাইলে খিচুড়ি করে ফেলি। হ্যাঁ, এটা সহজ আছে, সাথে ডিম ভাজি করে দিলেই হবে। ভাবনা মোতাবেক একটা পাতিলে চাউল নিল নূর। ডাউলের বয়াম খুঁজতে লাগলো সে। নিচে কোথাও না পেয়ে উপরের দিকে তাকিয়ে দেখল উপরের তাকে রাখা আছে। নূরের হাত সেখানে পৌঁছবে না, তাই রান্নাঘরের কোণ থেকে একটা টুল টান দিয়ে সেটার ওপর চড়ে হাত উঁচু করে ডাউলের বয়াম নামালো। কিন্তু বয়াম হাতে নিতেই টুল কেমন আনব্যালেন্সড হয়ে নড়তে লাগলো। সাথে নূরও ব্যালেন্স হারিয়ে ফেলল। নড়তে নড়তে এক সময় সে উল্টে পড়ে যেতে নিল, কিন্তু নিচে শক্ত জমিনে পড়ার বদলে সে কারোর সুবলিষ্ঠ বাহুদয়ের ওপর এসে পড়ল। চোখ মেলে তাকিয়ে দেখল সেই বাহুদয়ের মালিক মোহময় দৃষ্টি মেলে তাকিয়ে আছে তার পানে। বাঁকা হেসে সে বলে উঠল, দেখেছো, ফিল্মি সিচুয়েশন তুমি তৈরি করো আর পরে আমাকে দোষ দাও আমি নাকি ফিল্মিগিরি করি। দিস ইজ নট ফেয়ার না? বাই দ্য ওয়ে, এখানে এসব স্ট্যান্ডার্ড প্রদর্শন কোন শোকে করছো? এখন কি আমার মুভির স্ট্যান্ড ম্যানও হওয়ার শখ জেগেছে নাকি? নূর ঝট করে নেমে দাঁড়ালো। অপ্রস্তুত ভঙ্গিতে বলল, রান্নার জন্য এসছি, চাউলের বয়াম পাড়তে গিয়েছিলাম। আর একটু হলো তো নিজেই ডাউল হয়ে যাচ্ছিলে। শুকর করো আমার মতো বলিষ্ঠ পুরুষ এখানে ছিল, না হলে আজ তোমার কোমরের ইন্না নিল্লা হয়ে যেত। তবে ভয় পেও না,
হয়তো ভয় পেতে পারো কোমর ভাঙা মেয়েকে আমি কি বিয়ে করব, তবে সেই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো। মহৎ পুরুষ আমি, সবভাবেই তোমাকে মেনে নিব আমি। বুক ভরা ভালোবাসা রেখেছি তোমারই জন্য। অন্য সময় হলে হয়তো নূর আদিত্যের এই ডায়লগবাজি দেখে চরম বিরক্ত হয়ে যেত, কিন্তু আজ কেন জানি বিরক্ত হচ্ছে না নূরের, বরং আদিত্যের কথাই হাসি পাচ্ছে তার। লোকটা যে ওর মন ভালো করার জন্যেই এসব করছে তা বুঝতে পারছে নূর। নূর নিজের কাজে আবার মনোযোগ দিল, যদিও কি করবে তার ঠ্যাং মাথা কিছুই বুঝতে পারছে না। ডাউল একবার ঢালছে, আবার কম হলো নাকি ভেবে আবারও ঢালছে। এমন করতে করতে 3-4 বার ঢালল। আদিত্য নূরের কাণ্ড সব দেখছে আর ঠোঁট টিপে হাসছে। নূরের পেছনে গিয়ে দাঁড়িয়ে কাঁধের কাছে হালকা ঝুঁকে এক ভ্রু নাচিয়ে বলল, আই এম জাস্ট লিটল বিট কিউরিয়াস, হোয়াট আর ইউ অ্যাকচুয়ালি ট্রাইং টু ডু? না মানে এটা কি তোমার কোনো নতুন এক্সপেরিমেন্ট? নূর থতমত খেয়ে বলল, কি করছি মানে আবার কি? দেখতেই তো পারছেন রান্না করছি। আদিত্য বিস্ময়ের সুরে বলল, রিয়েলি? থ্যাংক গড তুমি বললে, না হলে তো আমি ভাবছিলাম তুমি হয়তো তোমার গাড়ি তৈরির কোনো প্রোডাক্ট বানাচ্ছ। নূর চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, মজা করছেন আমার সাথে? মজা তো তুমি করছো। তুমি যা করছো এটাকে যদি রান্না বলে থাকো তাহলে আমি হলাম প্রিন্স চার্লস আর তুমি লেডি গাগা। বলেই হাসতে লাগলো আদিত্য। এবার নূরের এগোতে লাগলো। সে জবাবে বলল, এমন করে বলছেন যেন আপনি একেবারে মাস্টার শেফ অফ বাংলাদেশ। পার্ট টাইম বাবুর্চির কাজও করেন নাকি? আদিত্য আত্মগর্ব করে বলল, হ্যাঁ, মাস্টার শেফ বলতেই পারো। সাদমান শাহরিয়ার আদিত্য পারে না এমন কোনো কাজ নেই। নূর তাচ্ছিল্যের সুরে বলল, চাপাবাজির কোনো কম্পিটিশন থাকলে আপনি অবশ্যই পেছন থেকে ফার্স্ট হতেন। ইনসাল্ট? আদিত্য দ্য গ্রেটের এত বড় ইনসাল্ট? এখন তো প্রুফ দেখাতেই হবে আমাকে। আদিত্যর সম্মান নিয়ে কথা, এখন তো এই রান্না আমিই করে দেখাবো। হোয়াট? কি বলছেন আপনি এসব? আপনি কেন রান্না করতে যাবেন? আপনি বাইরে গিয়ে বসুন, আমি একাই পারবো করতে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি কত সুন্দর পারছো। তুমি কি ভেবেছ আমি তোমার ষড়যন্ত্র বুঝি না? এমনিতে তো আমার থেকে নিস্তার পাচ্ছ না, তাই তোমার এখন এই রান্না খাইয়ে মারতে চাইছো আমাকে, তাই না? তবে আমি তোমার ষড়যন্ত্র সফল হতে দিব না। রান্না তো আজ আমিই করব। নূর পেরে না উঠে বলল, ফাইন, করুন যা খুশি তাই। বলেই চলে যেতে নিল সে। আদিত্য বলে উঠল, আরে আরে, কোথায় যাচ্ছ? আমি তোমাদের রান্নাঘরের সব কিছু চিনি নাকি? আমাকে জিনিসপত্র দেখিয়ে দিবে কে? তুমি এখানে একপাশে গিয়ে বসো আর আমাকে সব জিনিস দেখিয়ে দাও, আর ফ্রিতে কিভাবে রান্না করতে হয় সেটাও শিখে নাও। এমন ফ্রি অফার সবসময় পাবে না। নূরফত করে এক বিরক্তিকর নিঃশ্বাস ছেড়ে রান্নাঘরের সিঙ্কের ওপর পা ঝুলিয়ে বসল। আদিত্যকে এক এক করে সব জিনিস দেখিয়ে দিল। আদিত্য শার্টের হাতা গুটিয়ে অনেক গুছিয়ে সব কাজ করছে। পেঁয়াজ কুচি করা দেখে নূর সত্যিই অবাক না হয়ে পারল না। কি সুন্দর, একেবারে শেফদের মতো দ্রুত বেগে কুচি করছে। ছেলে মানুষ হয়ে কি সুন্দর দক্ষতার সহিত রান্নার কাজ করছে। নূর মুগ্ধ না হয়ে পারছে না। সব কিছু মাখিয়ে খিচুড়ি চড়িয়ে দিল আদিত্য। নূরকে তাকিয়ে থাকতে দেখে আদিত্য মুচকি হেসে এগিয়ে গেল তার কাছে। নূরের সামনে এসে 2 হাত নূরের 2 পাশ দিয়ে সিঙ্কের ওপর রাখল। নূর এখন আদিত্যের 2 হাতের মাঝে আটকানো। আদিত্য নূরের মুখের দিকে ঝুঁকে নেশালো চোখে তাকিয়ে বলল, জানো, আমি আমার ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। যখন তুমি আমার রাজ্যের রাজরানী হবে তখন এভাবেই রানীর মতো তুমি আমার সামনে বসে থাকবে, আর এই অধম তোমার সেবায় নিয়োজিত থাকবে। তোমার যা খেতে ইচ্ছে করবে আমি নিজের হাতে তোমাকে বানিয়ে খাওয়াবো। কতই না সুখময় হবে সেই মুহূর্ত। দেখো, ভাবতেই আমার লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে। ভাবো, এমন হ্যান্ডসাম বাবুর্চি কোথাও পাবে? তাই হাতছাড়া করতে না চাইলে জলদি রাজি হয়ে যাও। আই প্রমিস নূর, তোমাকে আমার রাজ্যের রানী করে রাখবো। নূর বিমোহিত হয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আদিত্যের পানে। হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে। এই লোকটা আজকাল তার কাছে আসলেই এমন হয়। শরীরের সব কার্যকর্ম
শরীরের সব কাজকর্ম তখন এলোমেলো হয়ে যায়। লোকটার কথা আজকাল এত মন্ত্রমুগ্ধের মতো কেন মনে হয়? মনে হয় কোনো মায়াজালে আবদ্ধ হয়ে যায় সে। তার কথাই এই প্রথম আজকাল কেমন রঙিন স্বপ্ন দেখতে মন চায় নূরের। দিবা স্বপ্ন, যে স্বপ্ন দেখতে আগে ভয় পেত নূর। তবে ইদানিং তার কেমন যেন আর ভয় লাগে না। মনে হয় তার স্বপ্ন দেখার অধিকার আছে এবং সেই স্বপ্ন বাস্তবে পরিণত করারও অধিকার আছে। কারণ ওর কাছে এই ভরসাদায়ক মানুষটা আছে যার উপর নির্দ্বিধায় ভরসা করতে মন চায়। প্রেসার কুকারের বাঁশির শব্দে ঘোর কাটল নূরের। অপ্রস্তুতভাবে বলল, এসব ফিল্মে ডায়লগ বন্ধ করুন। দেখুন আপনার খিচুড়ি কি অবস্থা। আদিত্য সরে আস্তে আস্তে বলল, কি আর হবে, তোমার মতোই তোমার বাসার প্রেসার কুকারও পাজি অসময়ে বেজে ওঠে। নূর অন্যদিকে মাথা ঘুরিয়ে মুচকি হাসল। রান্না শেষে নূর টেবিলে প্লেট লাগিয়ে খিচুড়ি সার্ভ করে সবাইকে ডাকলো খাওয়ার জন্য। মিছরি আর ইভান এগিয়ে এলো। ইভান বলে উঠল, ওয়াও, ঘ্রাণ তো অসম আসছে। কে রান্না করছে মা? নূর আদিত্যের কথা বলতে যাবে তখনই আদিত্য বলে উঠল, তোমার আপু রেঁধেছে। ইভান আর মিছরি ভয়ে ঢোক গিলল। ইভান জোরপূর্বক হেসে বলল, আপু, আসলে আমার না পেটে কেমন অ্যাসিডিটি ভাব হয়েছে, তাই এখন বরং খাবো না আমি। যাই। হ্যাঁ, ইভানের দেখা দেখি মিছরিও পোল্টি খেয়ে বলল, হ্যাঁ আপু, আমিও তখন এত চকলেট খেয়েছি, এখন আর পেটে একটা দানা দেওয়ারও জো নেই। আমি বরং গিয়ে শুয়ে পড়ি। বলেই দুটো লেজ গুটিয়ে পালাতে নিল। তখনই হেসে দিল আদিত্য। নূর রাগে কড়মড় করে তাকালো আদিত্যের পানে। তার এই হাসি যে নূরকে বিদ্রুপের উদ্দেশ্যেই হচ্ছে তা ভালোই বুঝতে পারছে সে। নূর দুজনের উদ্দেশ্যে ধমকের সুরে বলে উঠল, এই বেয়াদব দুটো ড্রামা বন্ধ করে চুপচাপ খেতে বল। রান্না আমি করিনি, মিস্টার নায়ক করেছে। এবার দুজন স্বস্তিকর হাসি দিয়ে বসতে বসতে বলল, আরে আগে বলবা তো, শুধু শুধু ভয় পাইয়ে দিয়েছিলে। নূর চোয়াল চিবিয়ে বলল, ও আমার হাতের রান্না তোদের কাছে ভয়ের বিষয়? এত খারাপ রান্না করি আমি? মিছরি বলে উঠল, আপু, রান্নার কথা তো সিলেবাসেই আসে না। একবার তুমি আমার জন্য মিল্কশেক বানিয়েছিলে, সেটার ভেতরে তুমি লবণ, মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলে, মনে আছে? 3 দিন যাবৎ পাতলা পায়খানা হয়েছিল আমার। এরপরও তোমার রান্না খাওয়ার সাহস কারো হতে পারে? নূর একটু লজ্জায় পড়ে গেল। সে সত্যিই এমনটা করে ফেলেছিল। আদিত্য ঠোঁট টিপে হাসছে। আজ এই লোকটার সামনে নূরকে বারবার লজ্জিত হতে হচ্ছে তাকে। ইজ্জতের ঝালমুড়ি হয়ে যাচ্ছে। মিছরিকে ধমক দিয়ে দ্রুত খাবার সার্ভ করে এই পরিস্থিতি থেকে উদ্ধার পেল নূর। খাওয়া দাওয়া শেষে আদিত্য এবার বের হতে উদ্যত হলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হলো সে। নূর সেদিনের মতো আজও এলো আদিত্যকে এগিয়ে নিতে। দুজন হাঁটছে পাশাপাশি। মৌনতা কাটিয়ে প্রথমে আদিত্য বলে উঠল, আচ্ছা শোনো, অমালিয়ার সব ডিটেলস আমাকে বলো তো। কোথায় এখন, কোথায়, কখন, আর ওকে কোথায় নিয়ে গিয়েছিল? এভরি ডিটেলস ইম্পর্টেন্ট। তাহলে সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো। নূর ধীর পায়ে হাঁটতে হাঁটতে সবটা বলল আদিত্যকে। তারপর বলল, পুলিশের পক্ষ থেকে তেমন কোনো ভালো রেসপন্স পাওয়া যায়নি। লিয়া যে ডিস্কোর কথা বলেছিল সেখানেও খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেখানকার স্টাফ সিসিটিভি ফুটেজ দেখাতে দিল না কিছুতেই। কিন্তু আমি হাল ছাড়িনি, কাল আবারও যাব আমি। একবার সিসিটিভি ফুটেজটা দেখতে পারলে কমসে কম অপরাধী চেহারাটা চিহ্নিত করতে পারবো, তারপর তাকে ধরা কঠিন হবে না। ঠিক আছে, আমিও যাবো কাল তোমার সাথে। দেখবো কিভাবে ফুটেজ না দেখায় তারা। দেখুন প্লিজ, আপনি এসব ঝামেলায় পড়েন না। কেউ চিনে ফেললে এতে আপনার ক্যারিয়ারের সমস্যা হতে পারে। আমি সবটা দেখে নিব। আদিত্য দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমাকে জিজ্ঞেস করিনি, যাবো সেটা জানাচ্ছি। তোমার কি মনে হয় তোমার চাইতে আমার কাছে ক্যারিয়ার ইম্পর্টেন্ট? যেখানে তোমার চাইতে আমি নিজের সত্তাকেও ইম্পর্টেন্ট ভাবি না, সেখানে এই সামান্য ক্যারিয়ারের কথা বলছো তুমি? জানি তোমার কাছে ফিল্মি ডায়লগ মনে হবে, তবুও শুনে রাখো, যদি তোমার বিপরীতে পুরো পৃথিবীটাও কেউ দিয়ে দেয়, তবুও আমি শুধু তোমার পক্ষেই রব।
এমনিতেও তোমার চিন্তায় আমি এক সেকেন্ডও শান্তিমতো থাকতে পারবো না, তাই আমি আসছি। অ্যান্ড দ্যাটস ফাইনাল। হঠাৎ কদম থমকে গেল। নূরের মাথা তুলে তাকালো আদিত্যের পানে। রাস্তার সোডিয়াম আলোতেও তার মায়াময় দৃষ্টি উপলব্ধি করতে পারছে সে। যদিও কথাগুলো সিনেমার ডায়লগের মতোই, তবে আজ আর তার বাক্য ফিল্মি ডায়লগ মনে হচ্ছে না। মনে হচ্ছে তার হৃদয়ের বাগিচা থেকে রঙিন শব্দকোষের এক ঝাঁক প্রজাতিরা উড়ে এসে নূরের হৃদয়ের ফুল বাগানে সন্ধি করতে চাইছে। নূরের চাহনিতে স্থির হলো আদিত্যের নেশাময় আঁখি যুগল। একে অপরের চোখের গভীরতায় হারালো যেন। চোখে চোখে হলো হাজারো অব্যক্ত অনুভূতির আদান প্রদান। মায়ার অসীম সমুদ্রে ঢেউ খেলছে মন মঞ্জিল। সুখময় এক অমায়িক হাসির রেখা ভাসল আদিত্যের ঠোঁটের কোণে। সেই হাসি বজায় রেখে বলল, এভাবে আটকে রাখলে কি করে যাব? এমন নয়নের শেকলে বেঁধে রাখলে আজীবনও ছুটিয়ে যেতে পারবো না। নূর অপলক তাকিয়ে থেকে ঘোরের মাঝে আন মনেই বলে উঠল, তাহলে যেও না। চমকিত হলো আদিত্যের আঁখি যুগল। আশ্চর্যান্বিত হয়ে সে বলল, হোয়াট ডিড ইউ সে? ক্যান ইউ ইট অ্যাগেন প্লিজ? ঘোরের মাঝে কথাটি বলে ফেলে নিজেও থতমত খেয়ে গেল নূর। চরম অপ্রস্তুত হয়ে অন্যদিকে ঘুরে গিয়ে চোখ খিচে বন্ধ করে ফেলল। কি বলে ফেললাম এটা আমি? মাথা পুরোই গেছে। গাড়ির মতো মাথাও এবার সার্ভিসিংয়ে দিতে হবে। নাট বোল্ট টাইট দিতে হবে, না হলে আর হচ্ছে না। নূরের অবস্থা বুঝতে পেরে আদিত্য মুচকি হেসে বলল, ইচ্ছে তো আমারও সেটাই, কিন্তু কি বলতো, বিয়ের আগে একসাথে থাকার ব্যাপারটা না আমার কেমন লজ্জা লাগে। আমার আবার লজ্জা বেশি, জানো তো, লজ্জায় একেবারে মরে যাই আমি। কিন্তু তুমি যদি ইনসিস্ট করো তাহলে আর কি করার? তোমার কথা তো আর অমান্য করার সাধ্য নেই এ অধমের। আমি তো তোমার চরণের দাস, তাই তোমার জন্য না হয় লজ্জায় মরতে মরতেই তোমার ইচ্ছা পূরণ করব। অপ্রস্তুত ভাব মুহূর্তেই উড়ে গিয়ে কটমট চোখে তাকালো নূর। তা দেখে শরীর কাঁপিয়ে হাসল আদিত্য। হেসে বলল, ওকে ওকে, রিল্যাক্স, জাস্ট কিডিং। যাচ্ছি আমি এখন। আর হ্যাঁ, আমি না আসা পর্যন্ত কোনো রকম অ্যাকশন দেখাবে না, খবরদার। যা করার আমি আসার পর করবে। কথা শেষ করেই গাড়িতে চড়ে রওনা হলো আদিত্য। নূর তাকিয়ে রইল সেদিকে। অজান্তেই তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক হাসির রেখা। লোকটা বুঝি তার ষড়যন্ত্রে সফল হয়েই গেল। পরদিন আদিত্য আর নূর এলো ডিস্কো ক্লাবে। ক্লাব যেহেতু রাতেই খোলা থাকে, তাই রাতেই আসতে হয়েছে ওদের। নূরকে বাসার সামনে থেকে গাড়িতে পিক করে এনেছে। আদিত্য যথারীতি নিজেকে ক্যাপ আর মাস্কের ভেতর লুকিয়ে নিয়েছে। যদিও আদিত্য চাইলে ওর গ্যাংয়ের লোক দিয়েই এসব কাজ করাতে পারে, তবে নূরকে সেটা বোঝানো মুশকিল হবে তখন। ও সন্দেহ করবে। মেয়েটা এখনো পর্যন্ত আদিত্যকে পুরোপুরি আপন করে নেয়নি। ওর এই গ্যাং ব্যাপারে জানলে ওকে আরও ভুল বুঝতে পারে। সেই ভয়েই আদিত্য ওকে এসব জানাতে চাইছে না। তাই অপরাধীকে খুঁজে বের করতে সে নিজেই কাজ করবে। এই সামান্য কাজের জন্য ও নিজেই যথেষ্ট। পরবর্তীতে যদি দরকার পড়ে তখন না হয় ওর লোকদের বলা যাবে, এমনটাই ভেবে রেখেছে আদিত্য। নূর আর আদিত্য ক্লাবের ভিতর ঢুকলো। ক্লাবের অভ্যন্তরীণ পরিবেশ খুবই রঙিন আর চমকালো। ইয়াং ছেলেমেয়েরা বেপরোয়াভাবে ড্রিঙ্কস করছে আর ওড়াধুরা নাচানাচি করছে। এসব দেখেই মস্তিষ্ক খিচে এলো নূরের। এমন একটা অসভ্য জায়গায় তার বোন কি করে আসতে পারল? এতটা বেপরোয়া কবে হয়ে গেল সে? নাকি আমি আমার বোনকে সঠিক শিক্ষা দিতে অক্ষম হয়েছি? বাবার অবর্তমানে পরিবারের ছোটদের প্রতিপালনে ব্যর্থ হয়েছি আমি, তাই তো বুঝি আজ এই দিন দেখতে হলো আমাদের। আমার ব্যর্থতার ফল ভুগতে হচ্ছে সবাইকে। বাবাকে কিভাবে মুখ দেখাবো আমি? হতাশায় নূরের মনটা বিষিয়ে তুলল। মন ভারী হয়ে এলো তার। আদিত্য বুঝতে পারল নূরের মনোভাব। নূরের এক হাত নিচের হাতের মুঠোয় নিয়ে মোলায়েম সুরে বলল, নিজেকে এত দোষারোপ করো না নূর, তোমার কোনো দোষ নেই এতে। তুমি তোমার শতভাগ প্রচেষ্টা করেছো, সবটা উজাড় করে দিয়ে তাদের ভালো রাখার চেষ্টা করেছো। তবে একটা কথা মনে রাখবে, তুমি শিক্ষা দিতে পারো, সেটাকে গ্রহণ করা না করা একান্ত তাদের উপর, এটা তাদের অপারগতা। তাই নিজেকে এত প্রেশার দিও না। নূর আবারও
থমকিত হলো। লোকটা সব সময় তার মনের সকল কথা কিভাবে বুঝে যায়, কিভাবে পড়ে ফেলে ওর মনের অলিখিত গ্রন্থ? তার নজর কি ওর মনের ভেতরেও উকি দিতে পারে? হয়তো পারে। সে তো আবার জাদু করি। দুজন ক্লাবের ম্যানেজারের কাছে গেল। ম্যানেজার নূরকে দেখেই বিরক্তির সুরে বলল, আপনি আপনি আবার এসেছেন? আপনাকে তো বলেই দিয়েছি কোনো ফুটেজ দেখাতে পারবো না, তাও কেন বারবার এসে বিরক্ত করছেন? যান এখান থেকে। ম্যানেজারের কথায় রাগ তো খুব হচ্ছে নূরের, তবে এই মুহূর্তে রাগলে চলবে না, তার ভায়োলেন্ট হলে চলবে না। তার জন্য কোনোভাবে সিসিটিভি ফুটেজ দেখাটা সবচেয়ে বেশি জরুরি। তাই রাগ প্রশমিত করে গেল নূর। তবে সে তো আর জানে না যে তার থেকে 1000 গুণ বেশি ক্রোধে ক্ষিপ্ত হচ্ছে আদিত্য। নূরের সাথে এমন আচরণের দায়ে এই ম্যানেজারকে পারলে এক্ষুনি মাটিতে 7 ফুট তলে গেড়ে ফেলে আদিত্য। দাঁতে দাঁত পিষিয়ে নিজের উত্তপ্ত ক্রোধকে অনেক কষ্টে দমিয়ে রাখছে সে। নূরের সামনে সে নিজের ভয়ঙ্কর সত্তাকে আনতে চায় না, তাই আপাতত ক্রোধের অগ্নি নিজের ভেতরেই দমিয়ে রেখে সে এগিয়ে গেল ম্যানেজারের সামনে। মুখে মিথ্যে হাসি টেনে ম্যানেজারের উদ্দেশ্যে চিবিয়ে চিবিয়ে বলল, কি ব্যাপার ভাই, বউয়ের সাথে ঝগড়া টগড়া হয়েছে নাকি? এত খ্যাপাটে মেজাজে আছেন কেন? বউ কি ঘর থেকে বের করে দিয়েছে নাকি? ব্যাপার না, আমি আপনার দুর্দশা বুঝতে পারছি। আপনি এক কাজ করুন, আমার সাথে চলুন। আমার সাথে 2 মিনিট কথা বললেই আপনার মন মেজাজ একেবারে ফুরফুরে হয়ে যাবে, দেখবেন। আসুন। আদিত্য এক প্রকার লোকটাকে টেনেই অন্যদিকে নিয়ে গেল। বেচারা ম্যানেজার হতবিহ্বলের মতো এদিক ওদিক তাকাতে লাগলো। আদিত্যের ভাব সাপ কিছু বুঝতে পারছে না সে। ওখানে দাঁড়িয়ে থাকা নূরেরও একই অবস্থা। লোকটা আসলে কি করতে চাইছে সেটাই ভাবতে চাইছে সে। সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা না করে উনি কিসের চিকন আলাপ করতে ওই ব্যাটার সাথে? ভাবনা চিন্তার মাঝে মিনিট 5 পরেই আবার ফিরে এলো তারা। আদিত্য ম্যানেজারের কাঁধ জড়িয়ে ধরে নিয়ে আসছে, যেন ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া তার জানে জিগার বন্ধুর খোঁজ পেয়ে গেছেন উনি। তবে ম্যানেজারের চেহারাটা কেমন পিচকে যাওয়া আলুর মতো মনে হচ্ছে, যেন তাকে কেউ কপালে বন্দুক ঠেকিয়ে হাসতে বলেছে হাস ম্যানেজার হাস, যতক্ষণ তোর ঠোঁটে হাসি থাকবে ততক্ষণ তোর দেহে প্রাণ থাকবে, এমনই কিছু মনে হচ্ছে লোকটাকে দেখে। আদিত্য ম্যানেজারের সাথে নূরের সামনে এসে হাসি মুখে বলল, অল ইজ গুড নাও। ম্যানেজার সাহেবের মেজাজ এখন একদম ঠিক হয়ে গেছে। তিনি এখন খুশি মনে আমাদের সিসিটিভি ফুটেজ দেখতে দিবেন, তাই না ম্যানেজার? সম্মতির অপেক্ষায় তাকালো ম্যানেজারের পানে। ম্যানেজার দ্রুত গতিতে মাথা ঝাঁকিয়ে ক্যাবলার মতো হেসে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চলুন আপনাদের ফুটেজ দেখাচ্ছি। নূরের কেমন সন্দেহ হলো, কি এমন করলো লোকটা? সেই খ্যাপা সারের মতো লোকটা হঠাৎ গায়ে কিভাবে হয়ে গেল? ম্যানেজার ওদের সিকিউরিটি রুমের দিকে নিয়ে যেতে লাগলো। নূর আদিত্যকে ফিসফিস করে বলল, কি বললেন আপনি ওনাকে? এই বদমেজাজি লোকটা এত সহজে মানলো কি করে? সত্যি করে বলুন, আপনি টাকা অফার করেননি তো? আদিত্য ইনোসেন্ট ভাব করে বলল, কি ঘুষ? হারামি, এটা তুমি ভাবতেও কিভাবে পারলে? তোমার ভাবনারও এমন নিচু ভাবনা কি করে এলো? একজন সৎ ইমানদার ব্যক্তির নামে এত বড় মিথ্যা অপবাদ? ভালো মানুষের কোনো মূল্যই নেই এই জামানায়। আরে আমি তো লোকটাকে সুন্দর করে বোঝালাম, আর সে আমার কথা মন দিয়ে উপলব্ধি করে নিজের মন পরিবর্তন করে ফেলল। আমার কথায় অনেক জাদু আছে বুঝলে, শুধু তোমার উপরেই বিফল হয় বারবার, কারণ তুমি আজ পর্যন্ত এই ইনোসেন্ট ভোলাভালা মানুষটাকে চিনতেই পারলে না। চোখ থাকতে অন্ধ হলে যা হয় আর কি। নূর হালকা বিরক্তির সুরে বলল, হয়েছে। নিজের ওপর রচনা লেখা শেষ হলে এবার আসল কাজে একটু ফোকাস করুন। সিকিউরিটি রুমে ওদের নিয়ে এলো ম্যানেজার। নূরের বলা ডেট অনুযায়ী সেদিনের ফুটেজ চালু করা হলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সময়টাতে অমালিয়াকে ওই ছেলেগুলো ডিস্টার্ব করেছিল আর অমালিয়া থাপ্পড় দিয়েছিল, সেই সময়কার ফুটেজটুকুই নেই। ফুটেজের ওই সময়টুকুই গায়েব। নূর হতবাক হয়ে উত্তেজিত কণ্ঠে বলল, কিন্তু আর ফুটেজ কোথায় সেটা দেখা যাচ্ছে না কেন? আসল ফুটেজটুকুই তো নেই। সিকিউরিটি সুপারভাইজার বলল,
ম্যাম, আসলে সেদিন হঠাৎ করে শর্ট সার্কিট হওয়ার কারণে আমাদের ক্যামেরাগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাই তারপরের ফুটেজ আর রেকর্ড হয়নি। বিশাল জোরে এক ধাক্কা খেলো নূর। এটাই তো একমাত্র উপায় ছিল অপরাধীকে খুঁজে বের করার। এখন কি করবে ও? এত কিছু করেও ঘুরে ফিরে ফলাফল সেই শূন্যের কোঠাতেই এসে ঠেকল। মাথা কাজ করছে না নূরের। হতাশ মনে দ্রুত পায়ে দৌড়ে বেরিয়ে গেল ক্লাবের বাইরে। সেটা দেখে আদিত্যও ছুটল তার পেছনে। পেছন থেকে ডাকতে থাকলো নূরকে, কিন্তু নূর শুনল না। দৌড়ে বাইরে বেরিয়ে এলো সে। রাগে দুঃখে মাথা ফেটে যাচ্ছে তার। আরও একবার ব্যর্থ হলো সে। হতাশা, কষ্ট আর রাগে অসহনীয় এক যন্ত্রণা হচ্ছে তার। ভেতরটা যেন ফেঁপে উঠছে। নূর সহ্য করতে না পেরে কাঁধের হ্যান্ডব্যাগটা হাতে নিয়ে ক্লাবের বাইরের দেওয়ালে সজোরে বাড়ি দিতে লাগলো। কয়েকবার বাড়ি দিয়ে হ্যান্ডব্যাগের ফিতা কামড়ে ধরে। আ আ শব্দ করে চাপা আর্তনাদ করে উঠল সে। চোখ মুখ লাল টকটকে হয়ে উঠেছে তার, যেন চামড়া ফেটে এক্ষুনি রক্ত ছিটে বেরিয়ে আসবে। তবুও যেন স্বস্তি হলো না নূরের। সে এবার হাত শক্ত মুষ্টি করে দেওয়ালে ঘুষি মারল, কিন্তু দেওয়ালে লাগার আগেই অন্য কারো হাত মাঝখানে এসে গেল। নূর তাকিয়ে দেখল আদিত্য দেওয়ালের ওপর নিজের হাত মেলে দিয়ে নূরের হাতকে দেওয়ালে বাড়ি দেওয়া থেকে বাঁচালো। নূরের চাইতেও অধিক বেশি ক্রোধান্বিত বর্তমানে আদিত্য নিচে। চোখে তার অগ্নি ঝরছে। আদিত্য নূরের দুই বাহু ধরে নিজের কাছাকাছি এনে কপালে কপাল ঠেকিয়ে চোয়াল কঠিন শক্ত করে বলল, নূর, তোমার সাহস কি করে হলো নিজেকে আঘাত করার? তোমার এই দুঃসাহসের জন্য আমি কি করতাম তা তুমি কল্পনাও করতে পারবে না। শুধুমাত্র তোমার মনের অবস্থা বুঝতে পেরে আজ কিছু বললাম না আমি তোমাকে, কারণ আমি জানি তুমি তোমার বোনের জন্য দুশ্চিন্তায় ভুগছ। বাট দ্যাট ইজ ফার্স্ট অ্যান্ড টাইম। যাই হয়ে যাক না কেন, তোমার নিজেকে আঘাত করার কোনো অধিকার নেই। না হলে আমার এমন রূপ দেখতে পাবে যা কখনো তোমার সামনে জাহির করতে চাই না। নূর ব্যথিত দৃষ্টিতে তাকালো আদিত্যের পানে, যে দৃষ্টিতে ছিল হতাশা আর গ্লানির ছাপ। আদিত্য এবার নরম হলো। নূরের মাথাটা নিচের বুকের মাঝে নিল এবার। মায়াময় সুরে বলল, শান্ত হও নূর। এত উত্তেজিত হলে কিভাবে চলবে বলো? আজ কিছু পাইনি তো কি হয়েছে? খুব জলদি আমরা অপরাধী পর্যন্ত পৌঁছে যাব। আমি তোমাকে প্রমিস করছি নূর, যে বা যারা অমালিয়ার সাথে এই নিকৃষ্ট কাজ করেছে তাকে আমি শাস্তি দিয়েই ছাড়ব। নূর কিছু বলল না। নীরবে পড়ে রইল আদিত্যের বুক মাঝারে। এইখানে যেন অনাবিল শান্তির ঠিকানা খুঁজে পেল সে। ওর ভেতরের সব পীড়া নিমেষেই শীতল হয়ে গেল যেন। আদিত্যের কথার পূর্ণ ভরসা পাচ্ছে সে। আদিত্য যখন বলেছে তখন নিশ্চয়ই ও সেই অপরাধীকে খুঁজে এনে দিবে। হ্যাঁ, অবশ্যই দিবে। আজ আর কোনো দ্বিমত নেই। আদিত্যের উপর পুরোপুরি ভরসা হচ্ছে তার। সে জানে আদিত্য তার ভরসা ভাঙবে না, কখনোই না। নূর একটু শান্ত হয়ে এলে ওকে নিয়ে রওনা হলো আদিত্য। গাড়িতে বারবার আদিত্যকে আঁট চোখে তাকিয়ে দেখছে নূর। লোকটাকে শুধু তাকিয়ে থেকে দেখতে ইচ্ছে হচ্ছে তার। ওই মায়ায় ঘেরা মুখটা বারবার টানছে তাকে, কিন্তু সরাসরি তাকাতেও ইতস্তত লাগছে। কেমন নির্লজ্জ হয়ে গেছে মনটা। নূরের এই চোরা চোখের চাহনি বুঝতে পেরে আদিত্য দুষ্টু হেসে বলল, দেখতে চাইলে সরাসরি দেখো, এইভাবে চুরি করে কেন দেখছো? আমাকে দেখার জন্য কোনো প্রকার ট্যাক্স চাইব না, ফুল ফ্রি অফার। আমি আবার অতি মহৎ লোক কিনা। নূর থতমত খেয়ে জানালার দিকে মুখ ঘুরিয়ে মুচকি হাসল। হঠাৎ তখনই গাড়ির সামনে এক কুকুর এসে পড়ল। আদিত্য কুকুরটাকে বাঁচাতে অতি দ্রুত গাড়ির স্টিয়ারিং ঘোরালো, আর গাড়ি গিয়ে লাগলো রাস্তার পাশের একটা গাছের সাথে। গাড়ি গাছের সাথে ধাক্কা খেয়ে থেমে গেল। আদিত্যের মাথা বাড়ি খেল স্টিয়ারিংয়ের সাথে। একটু ব্যথা পেলেও জ্ঞান হারালো না তার, তবে মাথাটা চক্কর দিয়ে উঠল। চেতনা ফিরে পেতেই ছট করে ঘাড় ঘুরিয়ে নূরের দিকে তাকালো সে। আর তাকাতেই আঁতকে উঠল সে। নূর সামনের দিকে উবু হয়ে ঝুঁকে পড়ে আছে। অন্তরাত্মা শুকিয়ে গেল আদিত্যের। থমকে গেল হৃদস্পন্দনের গতি। আতঙ্কিত হয়ে দ্রুত নূরের মাথাটা তুলে পাগলের মতো ডাকতে লাগলো তাকে।
কম্পিত স্বরে বলতে লাগলো, নূর, নূর, ওয়েক আপ নূর, নূর প্লিজ চোখ খোলো। ডোন্ট ডু দিস টু মি প্লিজ, আই ক্যান টেক দিস। ধীরে ধীরে হুঁশ ফিরল নূরের। আধো আধো চোখে তাকালো সে। আদিত্যের দেহে যেন প্রাণ ফিরে এলো। শক্ত করে বাহু ডোরে চাপটে ধরল সে তার প্রাণ ভোমরাকে। আজকের মতো ভয় জীবনে কখনো পায়নি আদিত্য। জান বেরিয়ে গিয়েছিল তার। জীবনের সবচেয়ে বিশ্রী মুহূর্ত ছিল এই সময়টুকু, যা সে কখনোই মনে করতে চায় না। নূর অনুভব করলো আদিত্যের শরীর অসম্ভব কাঁপছে। হৃৎপিণ্ডের কাঁপুনিও ঠিক শুনতে পাচ্ছে সে। লোকটা কি ওর জন্য এতটা ভয় পেয়েছে? আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে অস্থির আর অপরাধীর সুরে বলতে লাগলো, সরি সরি সরি, আই এম সো সরি নূর। যেখানে তোমার নিজেকে আঘাত করাই আমি সহ্য করতে পারি না, সেখানে আমার নিজের কারণেই তোমাকে আঘাত পেতে হলো। এর জন্য নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না আমি। নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে আমার। আজ তোমার কিছু হয়ে গেলে। আর বলতে পারল না আদিত্য। কণ্ঠনালী চেপে এলো তার। এমন কথা উচ্চারণ করতেও তার কণ্ঠনালী সায় দিচ্ছে না। আবারও জড়িয়ে নিল নূরকে বুকের মাঝে। মাথার উপর পরপর কয়েকটা চুমু খেলো। আবেগ ভরা কণ্ঠে সে বলল, প্লিজ নূর, যা খুশি করো আমার সাথে, সব সয়ে যাব, শুধু আমাকে ছেড়ে যেও না কখনো। এই একটা জিনিসই আমার সহ্য শক্তির বাইরে। তুমি হীরা, নিঃশেষ হয়ে যাব আমি। কি যেন হলো, সে এবার নিচেও দুহাতে জড়িয়ে ধরল আদিত্যকে। নিবিড়ভাবে মিশে যেতে চাইল আদিত্যতে। তার সত্তা তাকে স্পষ্টভাবে জানিয়ে দিল,